তোমাদের এইচএস পরীক্ষার প্রস্তুতি ভালো চলছে নিশ্চয়ই। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে আরেকটা পেজের আলোচনা। আমরা আজকে আলোচনা করে নেব পেজ নাম্বার 125, 125 পেজ। এই পৃষ্ঠা থেকে আমরা এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন, আনসিন, গ্রামার, রাইটিং সবটাই আলোচনা করব। পেজ নাম্বার 125। একের এ দাগে এখানে প্রোজ থেকে এমসিকিউ দিয়েছে। তার একের দাগে আছে দ্য অক্টোবর সান ইন দ্য হিলস ইজ। ওই অক্টোবর মাসে যে সূর্যটা পাহাড় পর্বতের এলাকায় বা পার্বত্য এলাকায় সেটা কেমন থাকে? উত্তর হচ্ছে প্লেজেন্ট, মনোরম হয়। অপশান নাম্বার বি। দুইয়ের দাগে এভরিডে কালামস মাদার কুকড মিলস ফর। প্রত্যেক দিন কালামের মা রান্না করতেন কার জন্য? না তিনি পরিবারের লোকজনকেও খাওয়াতেন, তার সঙ্গে সঙ্গে তিনি বাইরের লোককেও খাওয়াতেন। তাহলে অপশান নাম্বার সি, হার ফ্যামিলি অ্যান্ড আউটসাইডার্স। তিনের দাগে মিসেস জোনস কেপ্ট হার পার্স অন দ্য। মিসেস জোনস তার পার্সটা রেখেছিলেন কোথায়? উত্তর হচ্ছে ডে বেড, সোফার উপর রেখেছিলেন। সোফাকে আমেরিকান ইংরেজিতে ডে বেড বলা হয়। আমরা অপশান নাম্বার সিতে যাব। চারের দাগে দ্য জার অর্ডার্ড টু কিল দ্য। রাজা আদেশ দিয়েছিলেন কাকে মারতে? উত্তর হচ্ছে দাড়িওয়ালা লোকটার ভাইটাকে মারতে। তাহলে অপশান নাম্বার ডি, দ্য ব্রাদার অফ দ্য বিয়ার্ডেড ম্যান। আর এই ভাইটাকে মেরেছিলেন বলেই দাড়িওয়ালা লোকটা রাজার একজন শত্রু হয়েছিল, এটা তোমরা সবাই জানো। একের বি দাগে এখানে পোয়েম থেকে এমসিকিউ দেখে নেব। তার একের দাগে আছে দ্য লেপ্রাসাইড মিনস। এই লেপ্রাসাইড কথার অর্থটা কী, মানে কাকে বলা হয়েছে? উত্তর হচ্ছে গাছের ছালকে। অপশান নম্বর এ, বার্ক। দুইয়ের দাগে দ্য বুলেট উন্ডস আর অন দ্য সোলজার্স ড্যাশ। মানে অ্যাকচুয়ালি ওই গুলি লাগার যে ক্ষতস্থানগুলো সেগুলো সৈন্যটার কোথায় ছিল? পায়ে, হাতে, মাথায়, নাকি শরীরের একটা পাশে? উত্তর হচ্ছে অপশান নম্বর এ, সাইড। তিনে দাগে শ্যাল আই কম্পেয়ার দি ইজ সনেট নাম্বার কত? আমরা সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ার মোট 154খানা সনেট লিখেছিলেন। তার মধ্যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা কত নম্বর সনেট? উত্তর হচ্ছে 18 নম্বর সনেট। এটা আছে অপশান নম্বর ডিতে। তাহলে অপশান নম্বর ডি 18। চারের দাগে দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ, যেটা আমাদের ক্লাস 12-এর 4 নম্বর কবিতা, হ্যাজ বিন কম্পোজড বাই, সেটা লিখেছেন কে? উত্তর হচ্ছে জন কিডস। অপশান নম্বর সি। এবার আমরা যাবো একের সি দাগে নাটক থেকে, অর্থাৎ দ্য প্রপোজাল থেকে এমসিকিউ। তার একের দাগে আছে দ্য এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ। ওই অক্সেন মিডোজ যে জমিটাকে নিয়ে ঝগড়া, সেই জমিটার মাপ কত? উত্তর হচ্ছে 5 ডেসিয়াটিন। অপশান নাম্বার বি। দুইয়ের দাগে অক্সেন মিডোজ টাচ দা। এই অক্সেন মিডোজ জায়গাটা কোন জমিকে স্পর্শ করে আছে? উত্তর হচ্ছে বার্চ উড। অপশান নাম্বার এ। ডিউরিং স্লিপ লোমব মে ফিল দ্য পুল। ঘুমানোর সময় লোমব টান অনুভব করে কতবার? উত্তর হচ্ছে 20 বার। অপশান নাম্বার সি, 20 টাইমস। চারের দাগে চুবুকব ইজ ইন হিজ, মানে চুবুকবের বয়স কত? না 70-এর ঘরে বয়স, 7-এর ঘরে বয়স। অপশান নাম্বার সি, 70s। এবার আমরা দুইয়ের দাগে যাবো, এটা SAQ এর দাগ। দুইয়ের এ, এটা প্রোজ থেকে SAQ। দুইয়ের এ একের দাগে হোয়াই ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ। মেয়েটা ক্লান্ত হয়ে গেছিলো কেন? আমরা উত্তর বলবো মেয়েটাকে এত লোক বলেছে তার নাকি মুখটা সুন্দর দেখতে, এটা শুনে শুনে সে ক্লান্ত হয়ে গেছে। তাই অ্যান্সার লেখা হবে দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। দুইয়ের দাগে হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক। বক্তা কী ভুলটা করেছিলেন? না বক্তাটা ভুল করেছিলেন, মেয়েটাকে একটা ভুল প্রশ্ন করেছিলেন। তিনি মেয়েটাকে জিজ্ঞেস করে ফেলেছিলেন জানলার বাইরে কি দেখা যাচ্ছে। দ্য ন্যারেটর মেড এ মিস্টেক বাই আস্কিং দ্য গার্ল এ রং কোশ্চেন হোয়াট ওয়াজ লুকিং আউটসাইড দ্য উইন্ডো। এবার তিনের দাগে কোশ্চেন দিচ্ছে হু ওয়ার দ্য পিপল ইউজ টু ওয়েট ফর কালামস ফাদার অ্যান্ড ফর হোয়াট। সেই লোকেরা কারা যারা কালামের বাবার জন্য ওয়েট করতো মসজিদের বাইরে, এবং তারা কিসের জন্য ওয়েট করতো? আমরা বলবো পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ান্স would be sitting outside the mosque and waiting for Kalam's father because Kalam's father sanctified their water. তারপর চার দাগে হাউ ফার ওয়াজ দ্য কোকোনাট গ্রোভ ফ্রম কালামস হাউস। কালামের বাড়ি থেকে নারকেল বাগানটা কত দূরে? আমরা উত্তরে বলবো দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ 4 miles অ্যাওয়ে ফ্রম কালামস হাউস। পাঁচের দাগে হোয়েন ডিড মিসেস জোন্স ফাইনালি টার্ন রজার লুজ। মিসেস জোন্স রজারকে অবশেষে ছাড়লেন কখন? না যখন মিসেস জোন্স রজারকে রুমের মাঝখানে নিয়ে গেলেন, তিনি রজারকে আলগা করলেন। মিসেস জোন্স টুক রজার ইনটু হার রুম অ্যান্ড ইন দ্য মিডল অফ দ্য রুম সি টার্নড রজার লুজ। ছয়ের দাগে হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স তিনি কোথায় কাজ করতেন? আমরা উত্তরে লিখব মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। সাতের দাগে ডেসক্রাইব দ্য হারমিট। ওই হারমিটের একটু বিবরণ দাও। আমরা বলবো দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক অ্যান্ড হি ওয়াজ ব্রিদিং হেভিলি। হারমিট ছিল নিস্তেজ এবং দুর্বল, এবং সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। আটের দাগে হোয়াট ওয়াজ দ্য প্রমিস দ্যাট দ্য বিয়ার্ডেড ম্যান মেক টু দ্য জার। সেই দাড়িওয়ালা লোকটা রাজাকে কি প্রমিস করেছিল? উত্তর হচ্ছে দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিসড দ্য জার
that he would serve the Jar as his most faithful slave and he would bid his sons to do the same. এবার দুইয়ের বি দাগে পোয়েম থেকে SAQ, দুইয়ের বি একের দাগে হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, ওই নদীটা লম্বা লম্বা রূপলি রেখা কোথায় ফেলে রেখে যাচ্ছিল? উত্তর হচ্ছে দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্থ কেভ, এই আর্থ কেভ কথার মিনিং কি? না হোয়েন দ্য রুট ইজ পুলড আউট এ গ্যাপিং হোল ইজ ক্রিয়েটেড অন দ্য সারফেস অফ দ্য আর্থ, দিস ইজ কল্ড আর্থ কেভ। মানে যখন মূলকে উপড়ে নেওয়া হয় তখন মাটিতে একটা গর্তের সৃষ্টি হয়, সেই গর্তটাকে বলে আর্থ কেভ। তিনের দাগে ফ্রম হোয়ার ডু দ্য লিভস স্প্রাউট, গাছের পাতাগুলো গজায় কোত্থেকে? উত্তর হচ্ছে দ্য লিভস স্প্রাউট ফ্রম দ্য লেপ্রাস হাইট, মানে গাছের যে ওই কুষ্ঠরোগী চামড়ার মতো খসখসে ছালটা রয়েছে সেখান থেকে সবুজ পাতা গজায়। হাউ ওয়াজ দ্য বেড অফ দ্য সোলজার, সৈন্যটা বিছানা কেমন ছিল? উত্তর হচ্ছে দ্য বেড অফ দ্য সোলজার ওয়াজ ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসোকড, ওই বিছানাটা ছিল উষ্ণ সবুজ এবং রোদে ঢাকা। পাঁচে থেকে হুম ইজ সনেট নাম্বার 18 অ্যাড্রেস টু, সনেট নাম্বার 18 কাকে অ্যাড্রেস করা হয়েছে? উত্তর হচ্ছে সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেসড টু দ্য পোয়েটস ইয়াং ফ্রেন্ড। ছয়ের দাগে হোয়াট ডাজ দ্য ইটার্নাল লাইন্স স্ট্যান্ড ফর, ওই অমর লাইন বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ইটার্নাল লাইন্স স্ট্যান্ড ফর দ্য পোয়েটস ভার্স, মানে ওই ইটার্নাল লাইন্স বলতে কবির কবিতাকে বলা হয়েছে। সাথে থাকে হোয়াট ইজ দ্য সামার্স লাক্সারি, সামারের লাক্সারি কাকে বলা হয়েছে? উত্তর হচ্ছে দ্য ফান অ্যান্ড জয় অফ সামার ইজ কল্ড দ্য সামার্স লাক্সারি। আটে থাকে হি টেক্স দ্য লিড, সে গানের দায়িত্ব গ্রহণ করে। হু ইজ হি স্টেটেড হিয়ার, এখানে কার কথা বলা হচ্ছে? আমরা উত্তর দেবো হি ইজ দ্য গ্র্যাসহপার, সে বলতে গ্র্যাসহপারের কথা বলা হয়েছে। তিনের দাগে লং কোশ্চেনে থাকে, তিনের দাগটা প্রোজ থেকে লং কোশ্চেন, আমরা সবকটা প্রশ্নের উত্তর আলোচনা করব। তিনের এ, ও হাউ লাকি ইউ আর, আপনি কত ভাগ্যবান। হু সেড দিস, উত্তর হচ্ছে দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট সেড দিস। হু ওয়াজ কনসিডার্ড লাকি অ্যান্ড হোয়াই, অ্যাকচুয়ালি দ্য ন্যারেটার রাস্কিন বন্ড ওয়াজ কনসিডার লাকি বিকজ হি ওয়াজ গোয়িং টু মুসৌরি। হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই, এখানে রাস্কিন বন্ড কী উত্তর দিয়েছিলেন? রাস্কিন বন্ড রিপ্লাইড দ্যাট মুসৌরি ওয়াজ এ ফেভারিট প্লেস and October is the best time to visit there. In October, the hills are covered with wild dahlias, the sun is delicious, the roads are deserted, all the tourists go back home, and at night one can sit around log fire and can have a little brandy. In this way, he can enjoy the beauty of Mussoorie much in October. তিনের বি দাগে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ কালামস প্যারেন্টস, কালামের বাবার একটু সংক্ষিপ্ত বিবরণ দাও, বাবা মার একটু সংক্ষিপ্ত বিবরণ দাও। আমরা লিখব কালামস ফাদার ওয়াজ জৈনুল আবদিন, হি হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, বাট হি possessed great innate wisdom and true generosity of spirit, and he was a religious person and he was a famous person in Rameswaram. On the other hand, Kalam's mother was Asiyamma, she was a kind lady and she was an ideal helpmate to Kalam's father. হয়ে গেল। তারপরে কোশ্চেন দিয়েছে হাউ দে ইনফ্লুয়েন্স কালামস লাইফ, তারা কী করে কালামের জীবনটাকে প্রভাবিত করেছিল। আমরা বলবো কালামস ফাদার took Kalam every day in the evening to the local mosque. In this way, a religious faith was grown in Kalam. Kalam's father also told the fundamental truths to Kalam, and he also explained why prayer is needed, and he also taught Kalam many valuable lessons of life. On the other hand, Kalam's mother fed Kalam herself. She sat with Kalam together in the kitchen and ate together. So in this way, Kalam's father and mother influenced Kalam's life. তিনের সিদাকে রাইট ইন ব্রিফ দ্য ক্যারেক্টার মিসেস লুয়েলা বেডস দ্যাট ইউ ফাইন্ড ইন দ্য স্টোরি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম গল্পে মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোনসের যে চরিত্রটা তুমি পেয়েছো সেটা উল্লেখ করো। আমরা বলবো মিসেস জোনস ওয়াজ এ মিডল এজেড ওমেন, সি লিভড অ্যালোন, সি ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ, and at night she worked alone. She had no fear, she had an honest character, and she believed in hard labor. And finally, when she met Roger, she took Roger home, she washed her face, she fed him, she advised him, she gave him money. In this way, a perfect, honest character and a kind attitude and a mother-like attitude are revealed in the character of Mrs. Luella Beers in the story. Thank you ম্যাম। ডি দাগে ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার, এটা একটা নির্দিষ্ট জারের ক্ষেত্রে ঘটেছিল। হোয়াট থট অকার টু জার, রাজার মানে কী ভাবনা এসেছিল না, দ্য জার হ্যাড এ থট, হি থট দ্যাট ইফ হি নিউ দ্য অ্যান্সার্স অফ হিজ 3 questions হি উড বি সাকসেসফুল ইন এভরি ওয়ার্ক হি উইল ডু, অ্যান্ড দ্য কোশ্চেন্স ওয়ার
What is the most important time to begin any work, and who is the most important person, and what is the most important job? তার সঙ্গে কোশ্চেন দিচ্ছে হোয়াট ডিড হি ডু বিকজ অফ ইট, এই কারণে তিনি কী করলেন না, হি প্রোক্লেমড ইন হিজ কিংডম দ্যাট হি উইল গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এ পার্সন হু উইল বি এবল টু অ্যান্সার হিজ অল থ্রি কোশ্চেন্স। তারপর কোশ্চেন হু প্রোভাইডেড দ্য রাইট অ্যান্সার্স অ্যান্ড হাউ। ফাইনালি ইন দ্য স্টোরি উই সি দ্যাট দ্য হারমিট provided the right answers and he gave the answers through practical experiences, and he answered that the most important time was now, and the most important person is he who is in front, the most important job is to help the man who is in front। চারের দিকে আমরা পোয়েম থেকে লং কোশ্চেনে যাব, এখানে সবকটা প্রশ্ন আমরা উত্তর আলোচনা করব। চারের এ, সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, তাই কুপাও কুচাও যা করবে করো, কিন্তু এটা গাছকে মারতে পারবে না। হোয়াট ইজ রিফার্ড টু অ্যাজ ইট, ইট বলতে কী বোঝানো হয়েছে, আমরা উত্তর লিখব ইট রেফার্স টু দ্য কিলিং অফ দ্য ট্রি। হোয়াই হ্যাক অ্যান্ড চপ অ্যালোন ক্যানট ডু ইট, হ্যাক অ্যান্ড চপ কেন গাছকে সহজে মারতে পারবে না, তার উত্তর হচ্ছে দ্য এ ট্রি হ্যাজ গ্রোন ভেরি স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ ফর ইয়ার্স, সো ইট হ্যাজ হিলিং পাওয়ার, ইট ক্যান হিল ইট সেলফ, অ্যান্ড ফ্রম দ্য উন্ডস দ্য ট্রি হ্যাজ দ্য পাওয়ার টু হিল ইট সেলফ, সো হ্যাকিং অ্যান্ড চপিং উইল ব্লিড দ্য ট্রি, it will make the tree wounded but it will not kill the tree will heal itself, and from close to the ground the curled green twigs will rise। তবে হাউ দ্য ডিজায়ার্ড এম টু বি রিচড, ডিজায়ার্ড এম মানে কাঙ্ক্ষিত লক্ষ্যটা কী করে পৌঁছানো যাবে, কাঙ্ক্ষিত লক্ষ্য মানে কি গাছকে মারাটা, সেটা কী করে সম্পন্ন হবে, আমরা উত্তর লিখব দ্য রুট ইজ টু বি রোপড অ্যান্ড টাইড, ইট ইজ পুলড আউট ফ্রম দ্য অ্যাঙ্কারিং আর্থ, সো দ্য হিডেন পার্ট অফ দ্য ট্রি, দ্য মোস্ট সেন্সিটিভ ওয়ান, will be exposed, and then it will undergo through scorching, choking, hardening, browning, twisting and withering, and finally the tree will be killed। এবার আমরা যাব চারের বি দাগে, কমেন্ট অন দ্য রোল অফ দ্য নেচার ইন রিম্বার্স অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় নেচারের কী ভূমিকা রয়েছে, আমরা বলবো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায়, ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর্থার রিম্বার ডেসক্রাইবস আ বিউটিফুল ভ্যালি, দ্য ভ্যালি ওয়াজ এ গিফট অফ নেচার, দ্য ভ্যালি ওয়াজ সারাউন্ডেড বাই হিলস, it was covered with sunlight, and a slow stream was flowing there, the valley was green, it was full of fern, flower plants and heavy undergrowth, so it was a perfect setting in the poem where the soldier was lying peacefully, so the nature plays a very significant role in Arthur Rimbaud's poem Asleep in the Valley। সিদাকে দিয়েছে সো লং লিভস দিস, ততদিন বাঁচবে এটা, এবং দিস গিভস লাইফ টু দি, এবং এটা দেবে তোমাকে জীবন। হোয়াট ইজ দিস স্ট্যান্ড ফর, আমরা উত্তর লিখব দিস স্ট্যান্ডস ফর দ্য পোয়েটস ভার্স, হুম ইজ দিস গোয়িং টু গিভ লাইফ, তারপর বলবো দিস ইজ গোয়িং টু গিভ লাইফ টু দ্য পোয়েটস ইয়াং ফ্রেন্ড। হোয়াট ইজ স্টেটেড থ্রু দিস লাইন, এই লাইনে কী বলা হয়েছে, আমরা বলবো দ্য পোয়েট বিলিভস দ্যাট হিজ পোয়েট্রি ইজ ইমোর্টাল, হিজ ভার্স ইজ ইমোর্টাল, অ্যাজ লং অ্যাজ men will live and their eyes will see, the people will read about the poet's verse and they will read about the poet's friend, and in this way the poet's friend will get an eternal beauty। চারে ডি দাগে হোয়াট ইজ এ সনেট, সনেট কাকে বলে, আমরা উত্তর বলব দ্য পোয়েম হ্যাভিং 14 লাইন্স ইজ কল্ড এ সনেট, যে সমস্ত কবিতার মধ্যে 14টা লাইন আছে তাকে আমরা সনেট বলবো। ইভালুয়েট দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যাজ এ সনেট, পোয়েট্রি অফ আর্থ কবিতাকে সনেট বলতে পারবো কিনা মূল্যায়ন করো, আমরা বলবো দ্য পোয়েম the poetry of earth has 14 lines and this is the primary, and in this case the poem fulfills the primary criteria of being a sonnet। On the other hand, there we find perfect rhyme scheme ABBA, ABBA, CDE, CDE. This is the perfect rhyme scheme found in the poem। On the other hand, the poem is divided into two halves, the first half contains 8 lines and this is called octave, and the second part contains 6 lines and this is called sestet। So all the important criteria are found in the poem the poetry of earth, so we can evaluate the poetry of earth as a perfect sonnet। এবার আমরা পাঁচের দাগে যাব, নাটক থেকে লং কোশ্চেন, এখানেও আমরা সব প্রশ্ন আলোচনা করব। পাঁচের এ দাগে, হাউ অ্যাজ এ ফাদার ডাজ চিবুকভ পোর্ট্রে হিজ ক্যারেক্টার ইন দ্য প্লে দ্য প্রপোজাল। এই নাটকে, প্রপোজাল নাটকে চিবুকভ একজন বাবা হিসেবে কোন ভূমিকাটা পালন করেছেন, আমরা বলব চিবুকভ ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স ইন দ্য প্লে দ্য প্রপোজাল রিটেন বাই অ্যান্টন চেকভ। চিবুকভ ইজ এ ফাদার বিলঙ্গিং টু রাশিয়ান সোসাইটি, হি ইজ অলরেডি ইন 60s but he is a responsible father, he has a grown up daughter Natalia and he is worried about her marriage,
And like other fathers in Russian society, Chubukov is also concerned about the marriage of his daughter, and he thinks his daughter as a burden, so he wants to get relief by giving his daughter married at any cost. At the same time, he also loves his daughter, so when he finds Natalia quarreling with Lomov, he begins supporting Natalia by getting involved in the quarrel. So in this way, we find Chubukov as a sensible and a responsible and worried father in the play The Proposal. বি দাগে হোয়াট সর্ট অফ এ হান্টার আর ইউ, আপনি কীরকম শিকারী। হু ইজ দ্য পার্সন রিফার টু হিয়ার, এখানে আমরা বলবো লোমোভ ইজ দ্য পার্সন রিফার টু হিয়ার। হু আর দ্য পার্সনস টিজিং হিম, এখানে বলতো দ্য পার্সনস টিজিং হিম আর নাটালিয়া অ্যান্ড চুবুকভ। হোয়াট ওয়াজ দ্য অ্যাডভাইস গিভেন টু দ্য পার্সন, এখানে কী কী উপদেশ দেওয়া হয়েছিল। আমরা বলবো লোমোভ ওয়াজ অ্যাডভাইসড টু গো to the kitchen and catch black beetles. Lomov is also advised to stay at home with palpitation. Lomov was also advised not to go after foxes and sit at home with his palpitations. See the narrate briefly the argument over the oxen meadows. সংক্ষেপে বিবরণ দাও অক্সেন মিডোজকে নিয়ে যে ঝগড়াটা। এর লং কোশ্চেন অলরেডি আমি একটা আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা আমার চ্যানেলে যাও, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12 ভিডিওগুলো বার করো, সেখানে তোমরা এই অক্সেন মিডোজকে নিয়ে ঝগড়া কীভাবে হয়েছিল সেই নিয়ে আমার একটা লং কোশ্চেনের ভিডিও পেয়ে যাবে। এবার আমরা 6 দাগে যাব, গ্রামারের দাগ, টেক্সচুয়াল গ্রামার। 6 1 দিয়েছে উই উইল সুন রিচ ইয়োর স্টেশন আই সেড, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা উত্তর লিখব আই সেড দ্যাট উই উড সুন রিচ হার স্টেশন। 2 দাগে দ্য কাপল হু স হার অফ উই আর প্রবাবলি হার প্যারেন্টস, স্প্লিট করতে বলেছে। আমরা বলবো দ্য কাপল স হার অফ একটা বাক্য, সেকেন্ড বাক্যে বলবো দে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। 3 দাগে সি উড প্লেস আ বেনানা লিফ বিফোর মি, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা উত্তর লিখব এ বেনানা লিফ উড বি প্লেসড, PLACED, প্লেসড বিফোর মি বাই হার। 4 দাগে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, হারমিট রাজার কথা শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না, এটাকে সিম্পল করতে বলেছে। তাহলে আমরা বলবো রাজার কথা শোনা সত্ত্বেও হারমিট কোনো উত্তর দিলেন না। ইন স্পাইট অফ লিসেনিং টু দ্য জার দ্য হারমিট অ্যান্সার্ড নাথিং। তারপরে বলেছে 5 থেকে আই ডোন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানতাম না এখানে কেউ আছে বলে। তাহলে হাবাচক করলে হবে আমি জানতাম এখানে আমি একা আছি। উত্তর হবে আই নো দ্যাট আই ওয়াজ অ্যালোন হেয়ার। 6 থেকে আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, এটা পজিটিভ ডিগ্রি করতে বলেছে, মানে আমি সবচেয়ে অসুখী মানুষ। তাহলে অন্য কোনো মানুষ আমার মতো অসুখী নয়, তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। 6 বি দাগে যাব, আর্টিকেলস আর প্রিপোজিশনস দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 6খানা শূন্যস্থান আছে, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, শুনে নাও। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। হয়ে গেল। এখানে হোয়ারের স্পেলিং মিস্টেক আছে, ওটা ওয়ার হবে, WERE হবে, এইচটা এক্সট্রা প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা 6 সি দাগে যাব, কমন এরার দিয়েছে, একটা বাক্য দিয়েছে, সেখানে একটা শব্দ ভুল আছে, আমাদের সেই ভুল শব্দটাকে কারেকশন করতে হবে। ফ্যাসিনেটেড দিয়েছে, ওটা ভুল হয়েছে, সঠিকটা হবে ফ্যাসিনেটিং। তাই আমরা পরীক্ষায় বাক্যটা লিখে দিয়ে আসবো, ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। এবার 7 দাগে দিয়েছে আনসিন, পড়ছি মন দিয়ে শোনো। ইন স্প্রিং 1886, 1886 সালের বসন্তকালে ভিনসেন্ট অ্যারাইভড ইন দ্য এয়ার ক্যাপিটাল অফ প্যারিস, ভিনসেন্ট পৌঁছেছিলেন প্যারিসের রাজধানীতে। অ্যান্ড মুভড ইন, এবং তিনি প্যারিসের ভিতরে প্রবেশ করলেন উইথ হিজ ব্রাদার থিও, তার ভাইকে সঙ্গে নিয়ে, যে ভাইয়ের নাম হচ্ছে থিও। হি ওয়েন্ট টু ফার্নান্দ কমন্স আর্ট স্কুল, সেখানে তিনি যে স্কুলে পড়তে গেছিলেন সেটা স্কুলের নাম ছিল ফার্নান্দ কমন্স আর্ট স্কুল। হোয়ার হি বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হেনরি ডি বুলোস অ্যান্ড ল্যাটার এমিলি বার্নার্ড, সেই স্কুলে গিয়ে তার সঙ্গে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল হেনরি ডি বুলোসের সঙ্গে এবং পরবর্তীকালে এমিলি বার্নার্ডের সঙ্গে। হু রিমেন্ড এ লাইফ লং ফ্রেন্ড, যে দুজন ওই ভিনসেন্টের দীর্ঘদিনের বন্ধু পরবর্তীকালে থেকেছিলেন। ইন জুন, আবার জুন মাসে ভিনসেন্ট অ্যান্ড থিও, মানে দুই ভাই ভিনসেন্ট এবং থিও, মুভড টু দ্য ডিস্ট্রিক্ট অফ মন্টম্যাস্টার, ওই মন্টম্যাস্টার জেলায় তারা চলে গেছিলেন। হোয়ার ভিনসেন্ট সেট আপ এ স্টুডিও, সেখানে ভিনসেন্ট একটা স্টুডিও বানিয়েছিলেন। ডিউ টু থিওজ পজিশন ইন দ্য আর্ট বিজনেস, এবার তার যে ভাই থিও সে কিন্তু আর্টের একজন বিজনেসম্যান, তার বিজনেসে অবস্থান থাকার জন্য ভিনসেন্ট মেট দ্য ইমপ্রেশনিস্টস, ভিনসেন্ট কিন্তু সেই ইমপ্রেশনিস্ট যারা, মানে যারা ব্যবসায় ইমপ্রেশন তৈরি করে, তাদের সঙ্গে দেখা করলেন। হুম হি লার্ন টু অ্যাপ্রিসিয়েট গ্র্যাজুয়ালি, যাকে তিনি পরবর্তীকালে প্রশংসা করতে শিখেছিলেন। হি মেড ফ্রেন্ডস উইথ পল গগিন, পল গগিনের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। পেন্টিং উইথ হিম, তার সঙ্গে তিনি ছবি এঁকেছিলেন। ইন ওপেন এয়ার, এত খোলা বাতাসে। দ্য মাস ইমপ্রেশনস অফ দ্য সিটি অ্যান্ড
দ্য কনস্ট্যান্ট টক অফ আর্ট হ্যাড এ ডিপ ইনফ্লুয়েন্স অন ভিনসেন্ট ভ্যান গগ। অ্যাকচুয়ালি ভিনসেন্ট যার সম্পর্কে আমরা পরিচিত, পুরো নাম হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। তো অ্যাকচুয়ালি গোটা শহরের যে অনুভূতি, ইমপ্রেশন, তার সঙ্গে আর্টকে নিয়ে লাগাতার কথাবার্তা বলে যাওয়াটা, এগুলো কিন্তু ভিনসেন্ট ভ্যান গগের উপর, জীবনের উপর একটা প্রভাব ফেলেছিল। অ্যান্ড ইজ লং ইয়ার্স অফ ট্রেনিং হেল্পড হিম টু ইমার্জ অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিস্ট ইন মডার্ন আর্ট। এবং তার দীর্ঘদিন ধরে যে তিনি প্রশিক্ষণ চালিয়েছিলেন আর্টের উপরে, এই জিনিসটা তাকে কিন্তু একজন পৃথিবীর একজন আধুনিক বিখ্যাত আর্টিস্ট হিসেবে পরিচিত করেছিল। ভিনসেন্ট অ্যারাইভড অ্যাট দ্য সিটি অফ প্যারিস ইন 1868। ভিনসেন্ট নাকি প্যারিসে পৌঁছেছিলেন 1868 খ্রিস্টাব্দে, কতটা ভুল, সঠিক হবে 1886 খ্রিস্টাব্দে, তাই একটা ফলস লিখব। থিও ওয়াজ দ্য ব্রাদার হু অলসো মুভড উইথ ভিনসেন্ট টু প্যারিস। থিও হচ্ছে সেই ভাই যে ভিনসেন্টের সঙ্গে প্যারিসে গেছিলো একসঙ্গে, অবশ্যই ট্রু, টি হবে। ইন এপ্রিল ভিনসেন্ট অ্যালোন মুভ মন্টমাস্ট্রে। এপ্রিল মাসে ভিনসেন্ট নাকি মন্টমাস্ট্রেতে গেছিলেন, কতটা ভুল, জুন মাসে গেছিলেন, ফলস। ভিনসেন্ট ভ্যান গগ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মডার্ন আর্ট। ভিনসেন্ট ভ্যান গগ তিনি আধুনিক আর্টের সঙ্গে সম্পর্কযুক্ত, অবশ্যই ট্রু, টি লিখব। বি একটা থেকে হোয়াট হেল্পড ভিনসেন্ট বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিস্ট ইন মডার্ন আর্ট। আধুনিক শিল্পকলায় একজন অন্যতম বিখ্যাত আর্টিস্ট হিসেবে পরিণত হয়েছিলেন ভিনসেন্ট, সেটা কীভাবে বা কোন জিনিসটা তাকে সাহায্য করেছিল, এটা আমরা এই পৃষ্ঠার উপরেই উত্তর পাবো। দ্য মাস অফ দ্য ইমপ্রেশন অফ দ্য সিটি অ্যান্ড দ্য কনস্ট্যান্ট টক অফ দ্য আর্ট হ্যাড এ ডিপ ইনফ্লুয়েন্স অন ভিনসেন্ট ভ্যান গগ, এটুকু লিখলেই হবে। হোয়াট হ্যাড হ্যাপেন্ড এ কমন্স আর্ট স্কুল। ওই কমন্স আর্ট স্কুলে কী ঘটেছিল না, তিনি ভিনসেন্ট ওই স্কুলে গেছিলেন, সেখানে দুজন লোকের সঙ্গে তার দেখা হয়েছিল। লাইনটা দিয়েছে আগের পৃষ্ঠায়। হি ওয়েন্ট টু ফার্নার কমন্স আর্ট স্কুল হোয়ার হি বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হেনরি ডি বুলোস অ্যান্ড ল্যাটার এমিলি বার্নার্ড হু রিমেন্ড এ লাইফ লং ফ্রেন্ড। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ ভিনসেন্টস ফ্যামিলিয়ারিটি উইথ ইমপ্রেশনিস্ট। ইমপ্রেশনিস্ট যারা, তাদের সঙ্গে পরিচয় হয়েছিল ভিনসেন্টের, তার কী রেজাল্ট হয়েছিল, এর উত্তরটাও আমরা আগের পৃষ্ঠায় পাবো। ডিউ টু থিওজ পজিশন ইন দ্য আর্ট বিজনেস ভিনসেন্ট মেট দ্য ইমপ্রেশনিস্টস হুম হি লার্নড টু অ্যাপ্রিসিয়েট গ্র্যাজুয়ালি। এবার আর্টের দাগে দিয়েছে, আর্টের এ দাগে রাইট এ রিপোর্ট অন এ ক্যাম্পেন অন অ্যাওয়ারনেস বিডস কোভিড-19, মানে কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প, এই নিয়ে রিপোর্ট লিখতে বলেছে। তোমার স্কুল এটাতে অংশগ্রহণ করেছিল, তোমার স্কুল এটাকে আয়োজন করেছিল, তাতে কী কী অ্যাক্টিভিটি হয়েছিল সেগুলো উল্লেখ করতে হবে, কী কী প্ল্যান হয়েছিল সেগুলো উল্লেখ করতে হবে, এবং সেটা কী করে ইনিশিয়েট হয়েছিল ছাত্রদের দ্বারা এবং শিক্ষকদের দ্বারা, এটাকে নিয়ে একটা রিপোর্ট লিখতে বলেছে। এই প্রশ্ন আমি অনেকগুলো পেজে পেলাম, তোমরা চিন্তা করো না, আমি 1-2 দিনের মধ্যে এই রাইটিংটাকে আমি রাইটিংয়ের আলাদা একটা ভিডিও বানিয়ে কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্প এই রিপোর্টটা আপলোড করে দেবো, তোমরা সেখানে পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলের সঙ্গে স্টে টিউনড, ওকে। এবার আমরা আর্টের বি দাগে যাব। রাইট এ লেটার টু দ্য মেডিকেল অফিসার অফ দ্য লোকাল হসপিটাল টু এস্টাবলিশ অ্যান অক্সিজেন স্টোর হাউস ইন দ্য প্রেমিস of the hospital that will help needy people in crisis, especially in the like that of pandemic situation. তোমার যে লোকাল হসপিটাল আছে তার মেডিকেল অফিসারকে তুমি চিঠি লিখবে, ওই হসপিটালে যেন একটা অক্সিজেন সিলিন্ডার থাকে, একজন অক্সিজেন সিলিন্ডারের হাউস বানানো হয় অ্যাকচুয়ালি, ওখানে যেন অনেকগুলো অক্সিজেন সিলিন্ডার থাকে, যাতে গরিব লোক যারা, তারা দরকারের সময় যেন অক্সিজেনটা পেয়ে যায়, এবং বিশেষ করে প্যান্ডেমিক যে সিচুয়েশানগুলো, এই কোভিড-19 মতো সিচুয়েশানগুলো, সেসব জায়গায় যেন মানুষের হেল্প হয়। এই চিঠি আমরা লিখব মেডিকেল অফিসারকে, এটা একটা ফর্মাল চিঠি, খুব সোজা চিঠি। আমরা লিখব টু দ্য মেডিকেল অফিসার, তার নিচে দীঘা স্টেট জেনারেল হসপিটাল, তার নিচে দীঘা কমা পূর্ব মেদিনীপুর, মানে অ্যাড্রেসটা দিলাম হসপিটালের। সাবজেক্ট উল্লেখ করব টু এস্টাবলিশ অ্যান অক্সিজেন স্টোর হাউস, মানে অক্সিজেন স্টোর হাউস বানানোর জন্য আবেদন। লিখব ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ রেসিডেন্ট অফ রানিসাই ভিলেজ আন্ডার রামনগর পুলিশ স্টেশন। দীঘা স্টেট জেনারেল হসপিটাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হসপিটালস। দীঘা স্টেট জেনারেল হসপিটাল ইজ এ famous hospital in this area. People from different corners of this area are much dependent on this hospital. But many poor people get treatment in this hospital. But this is very unfortunate that there is no oxygen storehouse in this hospital. So the patients who are in critical condition, they do not get any oxygen supply from this hospital. The doctors refer them to a far off hospital, মানে দূরের হসপিটালে রেফার করে দেয়। দিস ইজ এ গ্রেট প্রবলেম। দেয়ার শুড বি অ্যান অক্সিজেন স্টোর হাউস ইন দিস হসপিটাল। দ্য পুয়ার অ্যান্ড নিডি পিপল উইল বি হেল্পড ইন ক্রাইসিস, অ্যান্ড নাও উই হ্যাভ সিন দ্যাট দ্য প্যান্ডামিক সিচুয়েশন, নাও উই all are aware of the pandemic situations like COVID-19. In these situations,
people should get the oxygen availability in this hospital. So I would like to bring your kind attention to this fact. আলাদা প্যারা করে লিখবো, so I request you to take effective actions to establish an oxygen storehouse in the premise so that the poor people are much benefited. চিঠি লেখা শেষ হলো, নিচে বাম দিকে থ্যাংক ইউ লিখবো আর ডান দিকে লিখবো ইয়োর্স ট্রুলি, আর ইয়োর্স ট্রুলি কমা দেবো, কমার নিচে তোমার পুরো নামটা থাকবে, নামের নিচে পুরো ঠিকানা থাকবে, আর বাম দিকে যে থ্যাংক ইউ লিখেছ তার নিচে ডেট মানে তারিখটা দেওয়া থাকবে। আর 8-এর সি দাগ একটা প্রেসি দিয়েছে, প্রেসি আমি আলোচনা করছি না কোনো ভিডিওতে, প্রেসিকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, প্রেসি কীভাবে লিখতে হয়, কী করে বুঝতে হয়। তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এমনি করে আমি ABTA এর অনেকগুলো পেজ আলোচনা করে দিলাম, যেগুলো প্র্যাকটিস করলে নিঃসন্দেহে তোমরা অনেকটাই উপকৃত হবে, এবং তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতটা পারবে শেয়ার করে দাও, যাতে সমস্ত স্টুডেন্টসরা উপকৃত হতে পারে এই ভিডিওগুলো দেখে।